আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আহ, এখনই ব্রেকিং একটা নিউজ যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। কি আচ্ছা। উদ্দেশ্যে দেবেন, হঠাৎ করে এত দ্রুত কেন ভাষণ দেওয়ার প্রয়োজন পড়লো আমি জানি না। তবে কিছু একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বলা যায় একটু সরকারের ভেতরে একটা অস্থিরতা, আবার নানামুখী চাপ। একটা চাপ আছে নানা দাবি দেওয়ার চাপ, আর একটা আছে রাজনৈতিক চাপ, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে এটি ওপেন করেছেন যে দ্রুত নির্বাচন এবং সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, এবং তিনি সংলাপ চান। আবার আপনার সমমনাদের সাথে বিএনপি আলোচনাও শুরু করেছে। অন্যদিকে প্রশাসনে নানা রকম নিয়োগ বদলি, তারপরে এগুলো নিয়ে একটা নানামুখী একটা তৎপরতা আছে। অনেক কিছুই মনোভূত হচ্ছে না বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর, এবং একই সঙ্গে ধরপাকড়, গ্রেপ্তার, একই প্রকৃতির মামলা, সবকিছু মিলে সেগুলো নিয়েও সমালোচনা হচ্ছে। মাহফুজ আনামও কলাম লিখেছেন। আমি মোটা থেকে কয়েকটা জিনিস বললাম, কিন্তু আমার কাছে একটু আমি চিন্তিত এই কারণে যে এত অল্প সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, এবং আমরা যখন কথা বলছি হয়তো খুব তার ঘন্টাখানিকের মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে বলবেন। সুতরাং আপনি এই বিষয়টা একটু আলোকপাত করতে পারেন। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। আলোকপাত তো করাই যায়, কারণ প্রধান উপদেষ্টা টেক ওভার করার পরে যে জিনিসগুলো আমরা দেখতেছি, তাতে এমন কোন কর্মকাণ্ড আমি দেখি নাই যে যেটার অর্থ দাঁড়ায় যে তাকে কোঅপারেশন করছি আমরা। উনি পুলিশ বাহিনীকে কাজে যোগ দিতে বলছেন, সেটা আমরা দেখছি নন কোঅপারেশন প্রপারলি হচ্ছে না। তারপরে আপনারা মাঠে দেখি আনসারের আন্দোলন, তারা আজকে দেখলাম হাইকোর্টের সামনে যে লম্বা রাস্তাটায় আনসার সাহেবরা এসে দাঁড়াইছে। তাদের দাবি কি? চাকরি জাতীয়করণ নাকি স্থায়ীকরণ, হটেভার ইট ইজ তাদের দাবি। এদিকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা রোড ম্যাপ চাইতেছেন। আচ্ছা, এই সবকিছু যদি আমি মিলাই দেখি, তারপরে আপনি যদি দেখি যে বর্ডার থেকে পালাইতে গিয়া কি ছাত্রলীগের নেতা কি পান না, সে অলরেডি পাহাড় থেকে পড়ে নাকি মৃত্যুবরণ করছে, মারা গেছে। এবং শুধু তাই না, আমি যোগ করি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যেভাবে বর্ডার ক্রস করে গেলেন ওই পারে, সেখানেও কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারতো। হ্যাঁ রাইট, সেটাই বলছি। আবার দেখেন, আবার এই যে মানিক সাহেবের কথা বললেন, মানিক সাহেবের উপরে যাচ্ছে তাই আচরণ হয়েছে, কে করছে না করছে এটা পরের চ্যাপ্টার, বাট হইছে। সে কিন্তু একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সাথে আমার অনেকগুলো টক শো হয়েছে। এবং যারা তাকে আঘাত করছে তারা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত না মানিক সাহেবের দিয়ে। মানিক সাহেবের হিসাব নিকাশ ছিল অন্য, হয়তো সরকারের সাফাই গাইতো, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তাকে ওইভাবে অ্যাসল্ট করাটা, আমি এটা এত বড় করব না কারণ অনেকগুলো সাবজেক্ট। পাশাপাশি দেখলাম প্রধানমন্ত্রীর লাল পাসপোর্ট সেটাও বাতিল হয়ে গেছে। প্লাস আমি দেখলাম মাহফুজা নাম একটা কলাম লিখছেন, সেই কলামে উনি বলছেন যে এটা গয়রহ মামলা হচ্ছে, মানে যে যেটা করেনি তেমন মামলাগুলো হচ্ছে, মামলার বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা থাকছে না। ওদিকে সারা কামাল একই স্টেটমেন্ট দিছে যে মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে। মানে এইরকম যে কতগুলা বিষয় আসছে, তাতে ন্যাচারালি আপনাকে বুঝতে হবে একটা বার্নিং কান্ট্রি, যার প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা অঙ্গ সংগঠন বলেন, দেশের যে অর্গান সবগুলা কিন্তু বিষাক্ত করে চলে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী। বিষাক্ত কেন? কারণ টোটালটা ছিল তার মন মতো গড়া, এবং তিনি যখন ছিলেন জনবিরোধী, সুতরাং টোটাল প্রশাসনটাকে উনি ওইভাবে সাজায় গেছেন জনবিরোধী প্রশাসন। কি আমলা বলেন, কি ব্যুরোক্রেসি বলেন, কি পুলিশ প্রশাসন বলেন, হটএভার ইট ইজ, তার জিকির করার মানে হচ্ছে ওই সরকার যখন জনবিরোধী ছিল তার মানে প্রশাসনটা জনবিরোধী হিসাবেই সাজানো। সেক্ষেত্রে আজকে বিরাট বেকায়দায় পড়ছেন। এই 49-50টা মন্ত্রণালয় চালাইতে হয় এই দেশটায়, এবং সেখানে মাত্র 20-22 জন, তার ভিতরে কারো যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন নাই, সবাই কোয়ালিফাইড, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। তারপরে অন্য যারা আছে, আমার সব নাম বলার দরকার নাই, যে সমস্ত মহিলা যারা গেছেন তারাও সবাই কোয়ালিফাইড, অন্য পুরুষ যারা গেছেন তারাও কোয়ালিফাইড, ছাত্র দুজন গেছে তারাও আজকে পর্যন্ত কোয়ালিফাইড। কিংবা সমালোচনা করা হয়তো 2-4টা কথা বলা যাবে, আমি এক্ষুনি করতে চাই না, কারণ 16 বছর যাবৎ ধ্বংস করা একটা ধ্বংসস্তূপের উপায় এসে তারা দাঁড়াইছে। সেক্ষেত্রে
আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমার তো মনে হয় এই যে আসপেক্ট যেগুলো আমি বললাম, এগুলা সব যদি আপনি একত্র করেন, তাহলে আপনার কাছে মনে হবে ইউনূস সাহেবের হয়তো আরো 2 দিন আগে ভাষণ দেওয়া উচিত ছিল। মানে আমি এটা মিন করতে চাই। এদিকে আপনি দেখেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি আবার কি বলছেন, আমি কারো বক্তব্য কিন্তু দোষ দিচ্ছি না। উনি বলছেন রাজনৈতিক মামলাগুলোর সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চান ফখরুল। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কি সংলাপ করবে? মানে এই মুহূর্তে যদি মনে করেন যে রাষ্ট্র মেরামত করার জন্য বা সংস্কার করার জন্য ওনার সাথে আলাপ করবে, আমার দ্বিমত নাই সেখানে। তো সেটার জন্য তো আলাপ করতে হবে, আলাপে বসতে হবে কেন? আপনি তো প্রস্তাব দিলেই পারেন এই কাজগুলা সরকারের করা উচিত। দূর থেকে মাহমুদুর রহমান মান্না এই কাজগুলা করা উচিত ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল অর ইন দ্য নেম অফ রিফরমেশন অফ দ্য কান্ট্রি, এটা এটা বলতে পারেন। কিন্তু বসতে হবে কেন? আমি আমি তার বসাটা কিন্তু নিষেধ করছি না, বসতে হবে কেন? বসতে হলে তো মানে আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার কাছে মনে হয় ইউনূস সাহেবের আমার সাথেও বসা উচিত, কারণ ইউনূস সাহেবের মোস্তাফিরুজের সাথে বসা উচিত, কারণ কার মাথা থেকে কি বেরোয় আসবে কেউ জানে না। আর যেটা আপনারা একটা ফোরামে বলতে চান বৈশা, সেটার জন্য তো আপনারা বলতেই পারেন, ইভেন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করতে পারেন যে এই কাজগুলা করা দরকার, এবং আরো প্রেসক্রিপশন দিতে পারেন যে এই কাজগুলো এই কয়দিনের মধ্যে এইভাবে করা সম্ভব। তারপরে আপনি টাইম বাইন্ডে দেন যে হ্যাঁ আমরা প্রস্তাব দিছি এই কাজগুলা এই কয়দিনের মধ্যে করা সম্ভব, এবং কইরা তারপরে দেন না একটা প্রস্তাব। আলাপ করে কি করবেন? আমি কিন্তু নেগেটিভ অর্থে বলছি না, আমি খুব পজিটিভ অর্থে বলছি। আপনি এই যে আমরা আজকে টকশো করতেছি বা এই যে আপনার সাথে কথা বলতেছি, আমি কিন্তু একদম ফ্রম বিগিনিং বলছি, কালকে নিউজ 24 চ্যানেলেও বলছি, এই সরকারের কোনো বিরোধী দল নাই, কিন্তু এই সরকার বাক স্বাধীনতা দিচ্ছে, এই সরকার সংস্কার করতে চায়, এই সরকার গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে চায়। সুতরাং আমি মনে করি আমরা বিরোধী দল, এই যে আমরা আজকে কথা বলতেছি এইটাই বিরোধী দল। পত্রিকায় লিখবেন, সমালোচনা করবেন, এটাই বিরোধী দলের ভূমিকা। আপনি ফখরুল ইসলাম আলমগীর আপনি দেখা করেন, আমার দ্বিমত নাই, কিন্তু মাত্র 15-20 দিন আসছে ক্ষমতায়, তারা টেক ওভার করছে, এখনই সংলাপ করবে। আপনি আনসারটা সামাল দেন না। আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তি, আপনি এই দেশের মন্ত্রী ছিলেন, বড় বড় পাওয়ার হোল্ড করছেন, তাহলে আজকে যে আনসারটা তাদের দাবি দেওয়া নিয়ে আসতেছে, এটা কি যৌক্তিক যে 15 বছর ঘরের মধ্যে জিম ধরে বসে রয়েছেন, 15 বছর যাবত আপনারা চাকরি করতেছেন, আপনারা কোনো শব্দ করতে পারেন নাই, মাত্র 20 দিন বয়স হয়েছে, তাকে আপনারা কি আনসারকে ঘরে ফেরত যেতে বলছেন যে এই যে নতুন সরকার আসছে, এই সরকারে যদি তোমরা এইভাবে টর্চার করো তাহলে তো এটা হবে না, তোমরা বাড়িতে ফিরে যাও, আমরা তোমাদের বিষয় নিয়ে দরকার আলাপ করব? সেটা কি আমরা বলছি? তো তার মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে বহু দূর থেকে সংলাপের অর্থ হইলো আমাদেরকে একটা রাজনৈতিক রূপরেখা দেন, কবে নাগাদ করবেন। তার মানে কি ঘুরে ফিরে আপনি রাজনৈতিক সামাল দিতেন, খুব সহজ হবে না। আমি বিএনপির বিরুদ্ধে বলছি না, কারো কোনো দলের বিরুদ্ধে বলছি না, আপনাদের ভাবতে হবে যে একটা লেয়ার সাজায় গেছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। আজকে ইউনূস সাহেবের কঠোর ইয়েতে যতটুকু নার্ভাস, কালকে বিএনপি ক্ষমতা আসলে কিচ্ছু হবে না, কলাপস করে ফেলবে এই সরকারকে, বিএনপি সরকারকে, এই প্রশাসন যদি থাকে। এবং আমি আজকে দেখতেছি যারা রিমান্ডে যায় তারা প্রত্যেকে একই কথা বলে, এটা কি বলছে, আমাদেরকে প্রধানমন্ত্রী এটা করতে বলছে, আমাদেরকে প্রধানমন্ত্রী ওইটা করতে বলছে। আয়না ঘরের লোক ধরে ঘুরে ফিরে দেখবেন সব প্রধানমন্ত্রী করতে বলছে। ভালো কথা, প্রধানমন্ত্রী করতে বলছে, আপনার বিবেক নাই, আপনার বিবেচনা নাই, আপনার সন্তান নাই, আপনার ওয়াইফ নাই, আপনার মেয়ে নাই, আপনি যে আরেকটা মেয়ের আয়না ঘরের ছেলেরা রেখে দিতেছেন, আপনার বিবেক কাঁদে না? আপনি বাসায় গিয়ে আপনার মেয়েকে ভাত খাওয়ান, তখন ওই মেয়েটার কথা মনে পড়ে না? তারপরে কি আরো সুযোগ ছিল, আরো সুযোগ ছিল। আপনার এক একজনে 100 কোটি 200 কোটি নিচে আলাপ হয় না। ধরা যাক আয়নাগরের ইনচার্জে প্রথম যে ব্যক্তি ছিলেন তিনি 50 কোটি টাকা কামাইছেন, কথার কথা বলছে, হাইপোথিসিস, কারণ ঘুরে ফিরে সবাই টাকার কথাই বলে, টাকা ইনকাম করছে। তাহলে আপনি 50 কোটি টাকা খাইয়া যদি রিজাইন দেন, তাহলে প্রবলেম আছে যে সরকার হয়তো আপনাকে শান্তিতে থাকতে দিবে না। আপনি তো ফ্যামিলি নিয়ে 50 কোটি টাকা সাথে নিয়ে বিদেশ চলে যেতে পারতেন, চলে যেতে পারতেন। আমরা তাতেও বুঝতাম যা বাধ্য হয়ে চলে আসছি, তাতেও সরকারের টনক নড়তো কই? আপনাদের ভিতরে কোনো নার্ভাসনেস ছিল না, আপনারা সুযোগ নিছেন, সরকারের দোষ দিলে তো হবে না। আচ্ছা কথার কথা, আপনি চলে গেলে সেকেন্ড ম্যান যিনি আসতো একই কাজ করতো, সেও যদি কিছু টাকা কামাইয়া পালায় যেত, এইভাবে এক একটা লোক আসতো কিছু টাকা কামাইয়া যদি সব পরিবারে পালায় যেত, তাহলে আমাদের এই মুহূর্তে একটা লাভ হইতো। আপনি যে একা 2000 কোটি টাকা নিছেন, সেটা হয়তো 200 লোকে নিত, নিয়ে 200 লোক চলে গেলে প্রশাসনে আজকে ইউনূস সাহেবের এত জটিলতা হইতো না। একজন পয়সা সমানে খাইছেন, এখন যারা ডিপ্রাইভ তারা সামনে রয়েছে এবং তারা একে নন কোঅপারেট করতেছে।
এই গেল। এইবার আসেন আরেকটা প্রসঙ্গ এখানে আসছি, আপনি আনছেন, সেটা হলো যেমন ধরেন সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিচ্ছেন, ভালো কথা। আপনি সম্পদ বিবরণী দিবেন, খুব ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই, প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে প্রতিটা বিচারপতি, বিচারক কিংবা জজ, ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারা যদি সবাই স্বচ্ছতার সাথে কাজ করেন, তাহলে আর তাদের বিবরণী দিতে হয় না। কেননা স্বচ্ছতার সাথে কাজ করলে যেই সম্পদ তার এখন আছে, এর থেকে এক চুলো বাড়বে না, কারণ পেটে বাতে চলতে হবে, এক চুলো বাড়বে না। আপনি সম্পদের বিবরণী চাওয়ার মানে হচ্ছে যে অসৎ হতে পারে, এবং এটা একটা ভয় রাখতেছেন, কিন্তু এটা কিন্তু ইফেক্টিভ না। ইফেক্টিভ হলে আপনার স্বচ্ছ সততার বিষয়টা দেখতে হবে, এবং আমার কাছে মনে হয় এটা ভেরিফাই করার জন্য স্কোপ নাই। আমি আগেও বলছি, এখনো বলছি, প্রয়োজনে টিম গঠন করেন। টিম গঠন করে আপনি মনে করেন বিভিন্ন সেক্টরের লোক লাগান, এবং তাকে নিয়ে রিপোর্ট বাইর করতে খুব একটা সময় লাগার কথা না, উনি কোন প্রকৃতির মানুষ, কেমন মানুষ, তারপরে নিয়োগ দেন। তারপরে ভুল হতে পারে, কিন্তু সতর্কতাটা কোথায়? ধরলাম আর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, ধরলাম আর নিয়োগ দিয়ে দিলাম, আপনি কিভাবে জাজ করবেন? কাজে সম্পদের বিবরণ দেওয়াটা যে যতখানি জরুরি, তার চেয়ে বেশি জরুরি হইলো আপনি ট্রান্সপারেন্ট কিনা। যে ব্যক্তি ট্রান্সপারেন্ট, তার সম্পদ বাড়বে না, সে হয়তো খেয়ে পরে বেঁচে থাকবে, সিম্পল কথা। আর আর একটা বিষয় বোধহয় আনছেন, এটা কি আলাপ করার দরকার আছে কিনা, এই যে কূটনৈতিক পাসপোর্ট, এটা কি বাতিল হলো যে লাল শেখ হাসিনার এখন যেহেতু কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর আসলে তার একটা স্ট্যাটাস কি, মানে তার তো আর কোনো থাকার কোনো রাইটস নাই। এখন ভারত কি করবে? ভারত যদি ফেরত দেয় তাহলে মানে তার যে একটা কমিটমেন্ট টু দা শেখ হাসিনা সেটা শেষ হয়ে যায়, তখন আভ্যন্তরীণ ভাবে মোদী সরকার চাপে পড়ে। আবার না দিলে বাংলাদেশের সাথে সম্পর্কটা আবার সহজ হয় না। আপনার কাছে কি মনে হয়, একটা ফাটা বাসের মধ্যে পড়লো কিনা ভারত? না, ফাটাবাসে পড়ছে কিনা ভারত সেইভাবে আমি বলতে চাচ্ছি না। আমি যে জিনিসটা বলবো, ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি কিন্তু একবার বলছেন যে উনি যে ওখানে থাকলে পরে, আশ্রয় দিলে পরে যে আমাদের কূটনৈতিক সম্পর্কে ঘাটতি হবে, তেমনটা উনি মনে করেন না। পাশাপাশি তাকে ফেরত আনার ব্যাপারে যদি আইন মন্ত্রণালয় থেকে বলে, তাইলে তিনি তাকে ফেরত আনার জন্য চিঠি লিখলে লিখতেও পারেন, এগুলো উনি বলছেন। পাশাপাশি আমাদের যে প্রত্যর্পণ আইন, যেটা মানে আসামি হস্তান্তরের আইন, যেটা বা যাকে আমরা ফেরত চামু তাকে ফেরত দেওয়ার যে আইন ভারতের সাথে আমাদের হইলো, সেটা সম্ভবত 2013 সালে হয়েছে। এবং সেই 2013 সালে যেটা হইলো, তাতে ছিল এরকম যে রাজনৈতিক মামলার শিকার বা রাজনৈতিক পরিস্থিতির শিকার এমন কোন ব্যক্তি যদি আশ্রয় নেয়, তাহলে তাকে তারা আশ্রয় দিলে দিতেও পারে। কিন্তু যে অভিযোগগুলা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে হয়েছে, তাতে সেটা ওই আইনে কভার করে না। পরে 2016 সালে আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট করে বলছে, একটা খুন, হত্যা বা এই টাইপের কোন একটা মামলার জন্য যদি কোনো আদালতের একটা ওয়ারেন্ট থাকে, সিম্পল, সেই ওয়ারেন্টের ভিত্তিতেও তাকে চাইতে পারে এবং ফেরত দিতে হবে। কিন্তু এখানে আবার একটা কথা বলছে, ওই আইনের ভিতরেই বলা আছে, যদি যদি যে দেশে সে আশ্রয় নিছে তারা মনে করে যে ন্যায় বিচার নাও পেতে পারে, এবং তার জীবন ঝুঁকি আছে, জীবন ঝুঁকিতে আছে, জীবন নাশের সম্ভাবনা আছে অন্যায় ভাবে বা বেআইনি ভাবে, এবং ন্যায় বিচার পাওয়ার মানে সম্ভাবনা নাই, এরকম ভাবলেও নাও পাঠাইতে পারেন। এগুলো তাদের অপশন আছে। এখন পাশাপাশি এটা চিন্তা করেন যে একটা কমিটমেন্ট আছে, কারণ এটা ঠিক যেটি ইতিমধ্যে এটা এস্টাবলিশড হয়েছে যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, এবং আমি ও যদি ইন্ডিয়ার আসপেক্ট ইন্ডিয়ার জায়গায় বসে দেখি, তাও মনে করি তাকে আশ্রয় দেওয়া ওই হিসাবে উচিত। কেননা যেহেতু তোমাদের সাথে সুসম্পর্ক ছিল, সুতরাং তোমার দেওয়া উচিত। সেটাও তাদের একটা আনঅফিসিয়াল কমিটমেন্ট, বলবো না শুধু, এটা এটা করা উচিত, এরকম আমার কাছে মনে হয়। এখন আবার সে ওখানে কন্টিনিউ থাকলে পরে আমাদের এখানে যে অ্যাকশনটা তার বিরুদ্ধে হচ্ছে, এটা কিন্তু ভারত মুখে না বললেও তার জন্য অস্বস্তিকর। দর্শক শুনলেন একেবারেই সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই আলোচনা। আগামীতে নিশ্চয়ই আমরা ডক্টর ইউনূসের ভাষণ এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা যুক্ত হব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।